মূল বেতন সর্বোচ্চ ৭৮,০০০ টাকা নির্ধারণ করে নতুন পে স্কেল মন্ত্রিসভায় অনুমোদন কার্যকর হবে গত ১ জুলাই থেকেই। গ্রেড ২০টাই থাকবে। সর্বোচ্চ গ্রেডের বেতন হবে ৭৮,০০০ টাকা ফিক্সড, আর সর্বনিম্ন হচ্ছে ৮,২৫০ টাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীরা উচ্ছ্বসিত। অর্থনীতিবিদরা মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা করলেও দ্বিমত অর্থ সচিবের। এটা তো অনেক প্রতীক্ষিত একটা বিষয় ছিল, অনেক দিন ধরে আলাপ আলোচনা হচ্ছিল, তো আজকে হয়তো খুশি। মনের মতোই হয়েছে, সাজুজ্যপূর্ণ হয়েছে। যাদের আয় উপার্জন বেড়ে যাবে তারা এখন অধিক পরিমাণে পণ্য কনজিউম করবে। হঠাৎ করে দেখা যাবে যে যোগানের যে চাহিদাটা বেড়ে গিয়েছে, তাতে মূল্যস্ফীতি বেড়ে যাবে। ডোমেস্টিক ডিমান্ড ক্রিয়েশন হবে, সেই ডিমান্ড ক্রিয়েশনটাকে সাপ্লাই সাইড রেসপন্স করতে পারবে পজিটিভলি, এবং আলটিমেটলি এটা আমাদের ইকোনমির গ্রোথকে হেল্প করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীতে জামায়াতের ২ সাবেক এমপি সহ ১৩ নেতা আটক, ২০টি বোমা উদ্ধার। ঈদকে সামনে রেখে শ্রমিক অসন্তোষ ও নাশকতার পরিকল্পনার অভিযোগ। ভোটার তালিকা হালনাগাদে ঢাকায় প্রতি ৫০,০০০ বাড়িতে কাজ করছেন মাত্র ১০ জন। বাস্তবায়ন অসম্ভব বলছেন মাঠ পর্যায়ের কর্মীরাই। ভাঙা রাস্তার খানাখন্দে দুর্ভোগে ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বরাদ্দ না থাকায় হচ্ছে না সংস্কার, দাবি জনপ্রতিনিধিদের। এবং হাজার হাজার শরণার্থীর সঙ্গে ইউরোপ পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিরাও। শুধুমাত্র বৈধতা পাওয়ার আশায় দীর্ঘদিন ইউরোপে থাকা অনেকের গন্তব্য জার্মানি। মূল বেতন সর্বোচ্চ ৭৮,০০০ টাকা নির্ধারণ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অষ্টম বেতন কাঠামো অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন হবে ৮,২৫০ টাকা। নতুন এই কাঠামোতে থাকছে ২০টি গ্রেড। সকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে নতুন এই বেতন কাঠামোর অনুমোদন দেওয়া হয়। সেই সঙ্গে জানানো হয় গত জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। মূল বেতনের প্রায় দ্বিগুণ হারে বাড়ল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা। বেশ কমাস আগে অষ্টম জাতীয় বেতন কমিশনের দাখিলীকৃত প্রস্তাব এবং বেতন সংক্রান্ত সচিব কমিটির পর্যালোচনা তথা সুপারিশ পেশ করার পর অবশেষে কার্যকর হচ্ছে অষ্টম বেতন কাঠামো। সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেয়া হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামোর, যেখানে বেতন বাড়ছে সশস্ত্র বাহিনীর সদস্যদেরও। পাশাপাশি থাকছে না প্রচলিত টাইম স্কেল ও সিলেকশন গ্রেড। নতুন কাঠামোতে আগের মতো সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো শ্রেণীবিন্যাস থাকছে না। এখন থেকে ২০টি গ্রেডের মাধ্যমে নির্ধারিত হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পদক্রম। নতুন স্কেলে সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ৭৮,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ৬৬,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ৫৬,৫০০ টাকা, চতুর্থ গ্রেডে ৫০,০০০ এবং ৪৩,০০০ টাকা পঞ্চম গ্রেডের। এছাড়াও ২০তম গ্রেডের সর্বনিম্ন বেতন নির্ধারিত হয়েছে ৮,২৫০ টাকা। সাংবাদিকদের সামনে নতুন বেতন কাঠামোর খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। বলেন, নতুন কাঠামোতে টাকার অঙ্কে নয় বরং বাৎসরিক বেতন বৃদ্ধি হবে শতাংশের হারে। গ্রেড ২০টাই থাকবে। সর্বোচ্চ গ্রেডের বেতন হবে ৭৮,০০০ টাকা ফিক্সড, তাই থাকে। গ্রেড 1 ৭৮,০০০ টাকা ফিক্সড, এটা আগেও তাই থাকে। সর্বোচ্চ যে গ্রেডের বেতনটি, এটা কোনো ইনক্রিমেন্ট থাকে না। 78,000 টাকায় যিনি চাকরি করবেন তার বেতন ফিক্সড। আর সর্বনিম্ন হচ্ছে ৮,২৫০ টাকা, এবং ওই যে নির্ধারিত ইনক্রিমেন্ট থাকছে না, এটা হবে মূল বেতনের পার্সেন্টেজ আকারে হবে। এ সময় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরাও এই কাঠামোর অন্তর্ভুক্ত হবেন জানিয়ে সচিব বলেছেন, নতুন এই বেতন গত ১ জুলাই থেকে এবং ভাতাগুলো আগামী বছরের ১ জুলাই থেকে কার্যকর করা হবে। এখানে ক্যাবিনেট নতুন একটা বিষয় সংযোজন করেছে, বাংলা নববর্ষ ভাতা। এটা মূল বেতনের শতকরা ২০ হারে বাংলা নববর্ষ ভাতা। এমপিভুক্ত যারা আছেন শিক্ষক, তাদের ক্ষেত্রেও এই স্কেল বাস্তবায়ন হবে, কার্যকর হবে ১ জুলাই
2015 থেকে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বেতন ভাতা নিয়ে যেসব দাবি তুলেছিলেন সেগুলো পরবর্তীতে বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পর্যালোচনা করবেন বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে মন্ত্রিসভায় পে স্কেল অনুমোদনের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তবে এই খবরে বাজারে নিত্যপণ্যের দাম বাড়া সহ মূল্যস্ফীতির আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে বেসরকারি চাকরিজীবীদেরও বেতন বাড়ানো উচিত বলে মনে করেন তারা। 2009 সালের পর গত 6 বছরের মধ্যে প্রথমবারের মতো বেতন বাড়ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। প্রথম গ্রেড ছাড়া অন্য সবগুলোতেই বছর বছর চক্রবৃদ্ধি হারে বাড়বে বেতন। সুখবরের তালিকাটা এখানেই শেষ নয়, সঙ্গে যোগ হচ্ছে বাংলা নববর্ষ ভাতা। শ্রেণী বিভাজনের পরিবর্তে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখন থেকে পরিচিত হবেন গ্রেড অনুযায়ী। মন্ত্রিসভায় 8ম পে স্কেল অনুমোদনের খবরে স্বাভাবিকভাবেই তাই সরকারি চাকরিজীবীদের খুশিটা যেন একটু বেশি। যদি সামর্থ্য অর্জন করতে পারে ক্রমাগত, অবশ্যই আমাদের বেতন ভাতাও ক্রমাগত বাড়বে। আমি বৈশাখী উৎসব ভাতার মতো একটি সার্বজনীন ভাতার উদ্যোগকে স্বাগত জানাই। এটা তো অনেক প্রতীক্ষিত একটা বিষয় ছিল, অনেক দিন ধরে আলাপ আলোচনা হচ্ছিল, তো আজকে হয়তো খুশি। সরকারি চাকরিজীবী এবং প্রাইভেট সেক্টরের যে একটা সমন্বয়টা ঘটে গেল আর কি। আগে যারা প্রাইভেট সার্ভিস করতো অনেক বেতন পাইত, এটা আর একটু তাড়াতাড়ি হলে আমাদের জন্য বেটার হতো, কারণ অলরেডি এখনই বাজার গরম হয়ে গেছে। মনের মতোই হয়েছে, সাজুজ্যপূর্ণ হয়েছে। তাদের চলার পথে এই বেতন কাঠামো ভালো ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এদিকে নতুন পে স্কেল ঘোষণায় মূল্যস্ফীতি বাড়া সহ বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে উল্লেখ করে বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এই যে নতুন বেতন কাঠামো, এটা যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে তো মূল্যস্ফীতি বাড়বে। বেসরকারি খাতে যারা চাকরি করে, যাদের বেতন বাড়েনি, তাদের ক্রয় ক্ষমতা কিছুটা কমে যাবে এবং এটা একটা প্রভাব পড়বে তাদের উপরে। এবং এই প্রভাবটা পড়ার ফলে তারা কিন্তু তাদের এমপ্লয়ারদের উপরে একটা চাপ তৈরি করবে যে আমাদের বেতন বাড়াতে হবে। এটা একটা কারণে ওইখানে একটা ওভারটাইম বেতন বাড়বে প্রাইভেট সেক্টরে। সরকারি কর্মচারীদের বেতন বাড়াতে হবে সেটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নাই। একটা জিনিস যেটা বৈসাদৃশ্য লাগে আমার কাছে, সেটা হচ্ছে যে বেশিরভাগ চাকরি আজকাল বিক্রয়যোগ্য এবং সেই বিক্রয় মূল্যটা আরো বেড়ে গেল। একবারে বেতন বৃদ্ধি হওয়াতে বাজেটের উপর বেশ চাপ পড়েছে। ঘোষিত পে স্কেলের বেতন চলতি বছরের জুলাই এবং ভাতা 2016 থেকে কার্যকর হবে। নাজিয়া শাকুর, সময় সংবাদ, ঢাকা। তবে নতুন বেতন কাঠামোর কোনো নেতিবাচক প্রভাব বাজারে পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ সচিব মাহবুব আহমেদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। কোনো ইনফ্লেশনারি ইম্প্যাক্ট কি, সেটা নির্ভর করবে যে টাকাটা বর্ধিত টাকা যেটা বেতন বাবদ দেওয়া হবে, সেই টাকাটা কিভাবে সংস্থান করা হবে। বাজেটের মধ্যে এই যে বর্ধিত অঙ্ক যেটা আসবে সেটা কিন্তু রাখা আছে। বাজেটের ডেফিসিট হলো 5%, এটাতে ইনফ্লেশন হওয়ার কোনো কারণ নাই, কারণ বেতন ভাতা বাবদ যে টাকাটা রাখা হবে সে টাকা তো আমার ওই 5% ডেফিসিট ওটার ভিতরেই আছে। ডোমেস্টিক ডিমান্ড ক্রিয়েশন হবে, সেই ডিমান্ড ক্রিয়েশনটাকে সাপ্লাই সাইড রেসপন্স করতে পারবে পজিটিভলি এবং আলটিমেটলি এটা আমাদের ইকোনমির গ্রোথকে হেল্প। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও বাস্তবে তার প্রতিফলন দেখায় না, বরং তারাই সব ধর্মের মানুষের উপর নির্যাতন চালায়। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। তারা লোক দেখানোর মতো বলে যে আমরা কি ধর্ম নিরপেক্ষ, কিন্তু ধর্ম নিরপেক্ষ বলে কিন্তু সকল ধর্মের উপর আঘাত করে তারা। আপনারা বলেন কোন ধর্মের মানুষ তাদের হাত থেকে রেহাই পেয়েছে? কোনো ধর্মের মানুষ না। হিন্দুরা পায়নি, বৌদ্ধরা পায়নি, খ্রিস্টানরা পায়নি, এবং মুসলমানরাও পায়নি। কোনো ধর্মের মানুষই আওয়ামী লীগের হাত থেকে রেহাই পায় নাই। আজকে দেশের অবস্থা খুবই খারাপ। আজকে দেশে কোনো মানুষই কোনো নিরাপদ নয়। এখন এমন অবস্থা হয়েছে যেহেতু সব প্রতিষ্ঠানগুলিকে নষ্ট করে দিয়েছে, সব জায়গায় এমন ভাবে দুর্নীতি ঢুকিয়েছে, এমন ভাবে কারাপশন ঢুকিয়েছে যেটা বলা যায় না। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যাপক শ্রমিক অসন্তোষ এবং রাজধানী ও এর আশপাশের জেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীর পল্লবী থেকে জামায়াত ইসলামীর সাবেক 2 সংসদ সদস্য সহ 13 নেতাকর্মীকে আটক করেছে পল্লবী থানা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টার এক ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশ পশ্চিমের ডিসি মোহাম্মদ সাজাদুর রহমান জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পল্লবীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 20টি তাজা বোমা, বিপুল পরিমাণ সাংগঠনিক বই ও চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়। আটক নেতাকর্মীদের মধ্যে অধ্যাপক মজিবুর রহমান রাজশাহী 1 আসনের জামায়াত ইসলামীর সাবেক সংসদ সদস্য। এর আগে তার বিরুদ্ধে আরো 45টি মামলা ছিল। আর অপরজন খুলনা 5 আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য গোলাম পরোয়ার। এর আগে তার বিরুদ্ধেও 12টি মামলা ছিল বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। পল্লবী 11 নম্বর সেকশনের 10 নম্বর রোডের 4 নম্বর বাসায় অভিযান চালিয়ে জামাতের কেন্দ্রীয় নেতা খুলনার সাবেক এমপি গোলাম পরোয়ার, রাজশাহীর অধ্যাপক মুজিবুর রহমান এবং জামাতের শ্রমিক সংগঠন যেটা শ্রমিক ফেডারেশনের সভাপতি সহ মোট 13 জন একটা নাশকতার পরিকল্পনা করতেছিল। নাশকতায় ব্যবহারের জন্য তারা বোম, তারপর এই কুরিয়ারের মাধ্যমে তারা লাঠি নিয়ে এসেছিল। যতটুকু জানা গেছে আসন্ন যে ঈদুল আজহা এই উপলক্ষে তারা শ্রমিক সংগঠনের মধ্যে বিভিন্ন যাতে অরাজকতা তৈরি করা যায়, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যাতে অরাজকতা তৈরি করা যায় সেজন্যই তারা একটা পরিকল্পনা করতেছিল। রাত 11টার সময় আরো থাকছে। 16 বছরে মেয়েদের বিয়ের বয়স নির্ধারণের সিদ্ধান্ত কন্যা শিশুর মানবাধিকারের উপর হস্তক্ষেপ, লঙ্ঘন হবে আন্তর্জাতিক আইনও, মন্তব্য বিশেষজ্ঞদের। মাসের পর মাস কাটলেও অবস্থার কোনো উন্নতি নেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভাঙা আর খানাখন্দকে ভরা সড়কগুলোর। এতে বাড়ছে জনদুর্ভোগ সহ নানা দুর্ঘটনা। এই অবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও বরাদ্দ না পাওয়ায় অসহায়ত্ব প্রকাশ করেছেন নতুন দায়িত্ব নেওয়া ওয়ার্ড কাউন্সিলররা। যদিও বেহাল সড়কগুলোর উন্নয়নে সম্প্রতি একটি প্রকল্প পাশ হয়েছে জানিয়ে মেয়র বলছেন মাস দুয়েকের মধ্যে কাজ শুরু করবেন তারা। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট। সমানতালে নেচে চলেছে একের পর এক মোটরযান। অবিরাম হেলেদুলে চলার এই দৃশ্য যে কোনো মোটর নাচ প্রতিযোগিতা নয় তা সহজেই বোঝা যায় যাত্রীদের মুখের দিকে তাকালে। কোনো মফস্বল শহরের পরিত্যক্ত সড়কের নয়, এই দশা খোদ রাজধানীর ব্যস্ততম একটি সড়কের। সায়দাবাদ যাত্রাবাড়ি সংযোগ সড়ক নামে পরিচিত রাস্তাটির করুণ দশা গত 6 মাস ধরে। শুরুতে কিছুটা সহনীয় থাকলেও অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছায় গত কয়েক মাসের বর্ষায়। প্রায় 3 কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশেই নেই পিচের ঢালাই, সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দক। কোথাও কোথাও অবস্থা এমন যে গাড়ি চলাই যেন দুষ্কর। আমার সামনে যে গর্তটি দেখতে পাচ্ছেন এটি লম্বায় প্রায় 5 ফিট এবং এর গভীরতা প্রায় 1 ফিট, যা যে কোনো যানবাহনের গতিরোধ করতে সক্ষম। কাজে খুব সঙ্গত কারণেই এই রাস্তা দিয়ে যখন কোনো গাড়ি চলাচল করে তখন চালক চেষ্টা করেন এই ধরনের গর্তকে পাশ কাটিয়ে চলার। কিন্তু সেই সুযোগ যখন থাকে না তখনই ঘটে বিপত্তি। বাধ্য হয়ে পার হতে গিয়ে খানাখন্দকে আটকে যায় বেশিরভাগ ছোট ছোট গাড়ি, সৃষ্টি হয় তীব্র যানজট। বেসামাল এই অবস্থায় দুর্ঘটনাও ঘটে প্রতিনিয়ত। রাস্তার যে পরিস্থিতি, মানুষের হয়রানি, মাজার সমস্যা হয়ে যায়, গাড়ির মধ্যে পলে কাইতে পল্লি খেয়ে জায়গা, বড় গাড়ি তো চাক্কা বড় জায়গা, এমনি যে বড় বড় রিক্সার টেলিভিশনের আর আমরা যে গাড়ি নিয়ে চালাইতে পারতেছি না। প্রতিদিনই বাইরে একটা অ্যাক্সিডেন্ট হয়। ওই দিনকে একটা রিক্সা মহিলা সহ ডাইরেক্ট এমনি কাটতে পড়ে গেছে। এমনি তো রুগী নর্মাল করে আসে, তারপর আমরা এই বাঙ্গাই দিয়ে গেলে আরো বেশি নর্মাল হয়ে যায়। যদি কোনো প্রেগন্যান্ট মহিলা যায় তাহলে রাস্তায় তার ডেলিভারি হয়ে যাবে। প্রায় একই দশা যাত্রাবাড়ি, ডেমরা, পুরান ঢাকার প্রধান বেশ কয়েকটি সড়কের। বিশেষ করে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের রাস্তাগুলো নিয়ে অভিযোগের শেষ নেই। চকের জাম্বার জায়গা, চাক্কা জায়গা, মাউন্টেন সুইটা পুরো জায়গা, কি করুন ভাই, আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। নিচের রাস্তা ঠিক করলে তার উপরে চলবো না, সেই চিন্তা ভাবনাই করে আর কি। দায়িত্ব পাবার পরপরই এলাকাবাসীর এত সব অভিযোগের মুখে অসহায়ত্ব প্রকাশ করা ছাড়া যেন কিছুই করার নেই ওয়ার্ড কমিশনারদের। জনগণ যখন এই রাস্তাটা যায়, আমি যখন সামনে বসে থাকি তখন আমি অনুভব করি আসলে এই পরিস্থিতি বা এই পরিবেশের জন্য জনগণ আমরা ভোট দেয়নি। তবে আশার কথা শোনালেন মেয়র। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটি প্রকল্প অনুমোদন করে দিয়েছেন। আমরা এখন টেন্ডার প্রক্রিয়ার মধ্যে আছি। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে ভাঙাচোরা রাস্তাঘাট মেরামতের কাজটা শুরু করব আশা করি 2 মাস পর থেকে। এছাড়া মেয়াদ শেষের আগেই নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন ঘটিয়ে দক্ষিণ ঢাকাকে নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে প্রতি 50,000 বাড়িতে ভোটার তালিকা হালনাগাদের কাজ করছেন মাত্র 10 জন তথ্য সংগ্রহকারী।
মাঠ পর্যায়ের কর্মীরাই বলছেন, এ লোকবল দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা অসম্ভব। আজ থেকে শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদের এই কার্যক্রম চলবে আগামী 22 সেপ্টেম্বর পর্যন্ত। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন মাঠকর্মীরা। আমিম হাসানের রিপোর্ট। রাজধানীর গুলশান এলাকা ভোটার তালিকা হালনাগাদের জন্য বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন তথ্য সংগ্রহকারীরা, কিন্তু এই বাড়িটিতে ঢুকতেই পারলেন না তারা, আর তাই দারোয়ানের কাছে নিজেদের ফোন নাম্বার দিয়ে যাত্রা শুরু আরেক বাড়ির উদ্দেশ্যে। এখানে নতুন এক ভোটারের তথ্য সংগ্রহ করা হলো। পুরো প্রক্রিয়ায় সময় লাগলো প্রায় 20 মিনিট। ফিল করতেছি অনেক এক্সাইটেড ফিল, জানি ভোটার হইতেছে এই ফার্স্ট। গুলশান 1 ও 2 এলাকায় নির্ধারিত তথ্য সংগ্রহকারীর সংখ্যা 8 জন আর সুপারভাইজার 2 জন। অথচ এই এলাকায় মোট বাড়ি আছে আনুমানিক 50,000-এরও বেশি। প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করলেও 8 জন তথ্য সংগ্রহকারীর পক্ষে 15 দিনে 2-3 হাজারের বেশি বাড়িতে যাওয়া কঠিন। নির্দেশনা দেওয়া আছে বাড়ি বাড়ি যেতে হবে এবং কেউ যেন বাদ না পড়ে, সেই দিকে বিশেষ দৃষ্টি। এবং মহিলা ভোটার যেহেতু গতবার কম হয়েছে, উদ্বুদ্ধ করতে হবে আমাদেরই। এই নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ অসম্ভব। বাস্তবতা আপনি যদি দেখেন, এই যে আপনি তো দেখলেন আপনার সামনে 2টা ভোটার করতে কত সময় লাগলো। এইভাবে টোটাল গুলশান এলাকায় যদি আমি প্রত্যেকটা বাড়িতে ফ্ল্যাটে নক করি, তাহলে কি এই 15 দিন সম্ভব? আপনি বলেন। এ ব্যাপারে জেলা নির্বাচনী কর্মকর্তার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ভোটার বৃদ্ধির হার বিবেচনায় পর্যাপ্ত সংখ্যক তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। আমি টোটাল ঢাকার দায়িত্বে আছি। আমরা সবকিছু সার্ভে করে হিসাব করে আমরা দেখেছি যে আমরা যেভাবে নিয়োগ দিয়েছি প্রত্যেকটা বাড়িতে যাওয়া সম্ভব। ঢাকা জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী 2 সিটি কর্পোরেশনের তথ্য সংগ্রহের জন্য 2239 জন তথ্য সংগ্রহকারী এবং 448 জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। আমিম হাসান, সময় সংবাদ, ঢাকা। নির্মাণ শ্রমিকদের শ্রম আর ঘামে গড়ে ওঠে নগর সভ্যতা। তবে পরিসংখ্যান বলছে, বাংলাদেশে পেশাগত নিরাপত্তায় সবচেয়ে বেশি ঝুঁকিতে এই নির্মাণ খাতের শ্রমিকরাই। এক্ষেত্রে মালিক পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা উপকরণ সরবরাহ করা হয় না বলে অভিযোগ শ্রমিকদের। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি মালিক শ্রমিক সবাইকে সচেতন হতে হবে। তোহা খান তামিমের রিপোর্ট। নগর জুড়ে এত অট্টালিকা এমনি এমনি গড়ে ওঠেনি। এর প্রত্যেকটির পেছনে নির্মাণ শ্রমিকদের অক্লান্ত শ্রম যেমন রয়েছে, তেমনি জীবনের ঝুঁকিও। নির্মাণাধীন এসব ভবনে এভাবেই মৃত্যুকে পাশে বসিয়ে কাজ করছেন 5 লক্ষেরও বেশি নির্মাণ শ্রমিক। এদের নিরাপত্তার জন্য নেই কোনো পোশাক, গ্লাভস, হেলমেট, সেফটি বেল্ট কিংবা ভিন্ন কোনো নিরাপত্তা উপকরণ। মালিকরা সবকিছু দেয় না, এই বিধায় আমাদের কাজ করতে হয়। ঢাকা শহরে তো রিক্সের উপরে কাজ করার লাগে। আমাদের সেফটির জন্য যা যা প্রয়োজন সব যদি দেয়, তাহলে মনে করেন আমাদের কোনো ঝুঁকি থাকবে না। রাজধানীর হাতিরপুলে নির্মাণাধীন একটি ভবনে গিয়ে দেখা গেল, সংবাদকর্মীর উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে মালিক পক্ষের নির্দেশে বহুদিনের পুরনো নিরাপত্তা উপকরণ বের করার চেষ্টা করছেন শ্রমিকরা। এগুলো ছিল বা আছেও সাইটে, কিন্তু আমরা যখন আসছেন তাৎক্ষণিক তাদের মাথায় ছিল না। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের এক জরিপ বলছে, শুধুমাত্র চলতি বছরের জুন মাস পর্যন্ত নির্মাণ খাতে মারা গেছেন 63 জন শ্রমিক। আর গত 5 বছরের দিকে তাকালে এর চিত্র আরো ভয়াবহ। 2010 থেকে 2014 পর্যন্ত নির্মাণ শ্রমিক মৃতের সংখ্যা 532 জন। অবকাঠামোগত একটা উন্নয়ন দরকার, তার চলাচলের রাস্তা টাস্তা সব মিলিয়ে, প্লাস তার হেলমেট এবং বেল্ট দুটো একদম জরুরি। অন্যান্য জায়গায় দুর্ঘটনাও আছে, আবার পরিদর্শনও হচ্ছে, কিন্তু এখানে কোনো পরিদর্শন বা কোনো ব্যবস্থা নেওয়া ওইভাবে হয় না। না হওয়ার কারণে জিনিসটা দিন দিন গা-সওয়া হয়ে গেছে মানুষের। এই সমাজ ব্যবস্থায় ব্যক্তি থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক যে কোনো কাজ যেনতেনভাবে করার প্রবণতা রয়েছে বটে, আর শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিও এর ব্যতিক্রম নয়। এর জন্য প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শ্রমিকদের অনাগ্রহ কম দায়ী নয়। তাই সংশ্লিষ্ট সব পক্ষই বলছেন, এই আধুনিক যুগে নির্মাণ শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি সুশৃঙ্খল এবং একটি শক্ত কাঠামোর মধ্যে আনা এখন সময়ের দাবি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব সৃষ্টির আইনি কাঠামো প্রণয়ন কল্পে বাংলাদেশ সরকারি বেসরকারি অংশীদারিত্ব বিল 2015 সংসদে পাশ হলো। সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিলটি পাশের প্রস্তাব করেন। এ সময় সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে বিলটি পাশ করা হয়। বিলটি পাশের মাধ্যমে সরকারি বেসরকারি অংশীদারিত্ব সৃষ্টির আইনি কাঠামো প্রদান ও আস্থাশীল কর্তৃপক্ষ সৃষ্টি এবং তৎসংশ্লিষ্ট বিষয়ে বিধান প্রণয়নে সহায়তা করবে। প্রধানমন্ত্রীকে সভাপতি করে পাশ করায় বিলটি ব্যাপক বিনিয়োগ নিশ্চিতের পাশাপাশি বেসরকারি অংশগ্রহণে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ আরো বেশি সম্পৃক্ত করবে বলে আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী।
বাংলাদেশ সরকারি বেসরকারি অংশীদারিত্ব বিল 16 বছরে মেয়েদের বিয়ের বয়স নির্ধারণের সিদ্ধান্তকে কন্যা শিশুর মানবাধিকারের উপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন নারীবাদী ও মানবাধিকার সংগঠনগুলো। এছাড়া সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তা দেশের সংবিধান এবং আন্তর্জাতিক সনদে নারী ও শিশু অধিকারের অঙ্গীকারের লঙ্ঘন হবে বলেও মনে করেন তারা। গত বছর যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে মা বাবা বা আদালতের সম্মতিতে 16 বছর বয়সে মেয়েদের বিয়ের বৈধতা দিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন 2014 এর খসড়া প্রণয়ন করা হয়, যা তুমুল সমালোচনার ঝড় তোলে দেশের সচেতন মহলে। নারী অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের পর শারীরিক ও মানসিকভাবে নিরাপদে কন্যা শিশুর বেড়ে ওঠা নিশ্চিত করতে 18 বছর বয়সের আগে মেয়েদের বিয়ে অবৈধ ঘোষণা করেছে দেশের আইন। এই আইনের ফলে বাল্যবিবাহ কমে আসলেও একেবারে বিলুপ্ত হয়নি। তাই অল্প বয়সে আশেপাশের অনেক মেয়ের বিয়ে কাউকে করেছে কৌতূহলী, কারো বা মনে ফেলেছে আতঙ্কের ছাপ। তারপরও ছোট দুচোখে রয়েছে বড় মানুষ হবার স্বপ্ন। আমার স্কুলে যেতে খুব ভালো লাগে, আমরা বন্ধুরা মিলে পড়ালেখা করি একসাথে, আড্ডা মারি, খুব ভালো লাগে। একটা মেয়ের বিয়ে হয়েছে, ওই মেয়েটার বাচ্চা হয়েছে, কিন্তু মেয়েটার শরীরটাও ভালো নয়, অসুস্থ অনেক ভয় লাগে। গত বছর যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে মা বাবা বা আদালতের সম্মতিতে 16 বছর বয়সে মেয়েদের বিয়ের বৈধতা দিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন 2014 এর খসড়া প্রণয়ন করা হয়, যা তুমুল সমালোচনার ঝড় তোলে দেশের সচেতন মহলে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আবারও মানববন্ধন ও সমাবেশ করেছে নারী অধিকার ও মানবাধিকার কর্মীরা। শিশু অধিকার সংক্রান্ত যে অঙ্গীকারগুলি সরকার করেছে, সরকার সরাসরি নিজেই এখন তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। মানবাধিকারের উপরে সরাসরি হস্তক্ষেপ আমরা কোনোদিনই সেটা মেনে নেব না। প্রচলিত শিশু অধিকার বিষয়ক আইন, প্রচলিত নারী ও শিশু নির্যাতন নিবর্তকমূলক আইন, প্রচলিত নাগরিক অধিকার আইন সবকিছুর সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো নতুন সিদ্ধান্ত সরকার নেবেন না। কন্যা শিশুর বিয়ের বয়স শর্তহীনভাবে ন্যূনতম 18 বছর বহাল রাখার দাবি জানান তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ভাগ্য পরিবর্তনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে শরণার্থীদের সঙ্গে এখন ইউরোপে পাড়ি জমাচ্ছে লিবিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা। দালালদের সহযোগিতায় একের পর এক সীমান্ত পাড়ি দিয়ে অনেকেই এখন এসে পৌঁছেছেন জার্মানির মিউনিখে। অনেকেই আবার বৈধতা পাওয়ার আশায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে এখন যাচ্ছেন জার্মানিতে। মিউনিখ থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। শরণার্থীদের বিশাল স্রোত নিয়ে এখন হিমশিম খাচ্ছে ইউরোপ। শরণার্থীদের সঙ্গে ইউরোপে পাড়ি জমাচ্ছেন লিবিয়া ও মধ্যপ্রাচ্যে থাকা বহু বাংলাদেশি। মিউনিখে হাজার হাজার সিরীয় শরণার্থীদের ভিড়ে দেখা গেল বেশ কয়েকজন বাংলাদেশিকেও। ম্যাসেডোনিয়া, গ্রিস, বুলগেরিয়া ওই দিকে আসছি। এখানে সেটেল হওয়ার জন্য আসছি। দুবাই থেকে ওই বাইরোডে আসছি তুর্কি থেকে আসার পর গ্রিসে 3 বছর ছিলাম, 4 বছর ছিলাম। কষ্ট তো অবশ্যই কষ্ট হয়েছে, কত কষ্ট স্বীকার করে এসেছি এর জন্যই দেখি সেটেল হওয়া যায় কিনা, এর জন্যই এসেছি। অনেকে আবার জানালেন নাগরিকত্ব লাভের আশায় ইউরোপের অন্যান্য দেশ থেকে এখন জার্মানি আসছেন তারা। মাদারীপুরের মোজাম্মেল জানিয়েছেন ভারত, পাকিস্তান, তুর্কি, গ্রিস ঘুরে বৈধতা না পেয়ে এখন তিনি জার্মানিতে এসেছেন। 300-র মতন হবে বাংলাদেশে, টোটালে 300-র মতন হবে আসতেছে। বাংলাদেশের থেকে আসি ইন্ডিয়া থেকে আসি পাকিস্তান ওখানে আসি তুর্কি থেকে গ্রিসে, তারপরে এইভাবে আমি ভাইয়া রাষ্ট্র ভাইয়া এসেছি। ইউরোপে অভিবাসীদের নিয়ে কাজ করা ফ্রন্টেক্স জানিয়েছে 5টি রুট দিয়ে প্রতিদিন 30 জন বাংলাদেশি সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করছেন, যাদের বেশিরভাগই আসছেন লিবিয়া ও মধ্যপ্রাচ্য থেকে। এই বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সর্বমোট 6085 জন বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেছে। আজকে আমরা এখানে বেশ কয়েকজন বাংলাদেশির সাথে কথা বলেছি। তারা শুধুমাত্র জীবিকা অন্বেষণে এবং ভাগ্য পরিবর্তনে ইউরোপে এসেছে। তবে তাদের ভাগ্য কি আদৌ পরিবর্তন হবে? শোয়েব কবির, সময় সংবাদ, জার্মান।
চুক্তি শেষ হওয়ার আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব ছাড়ার কোনো সম্ভাবনা নেই চান্ডিকা হাথুরু সিংহের, এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। এদিকে হাথুরু সিংহকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোচের দায়িত্ব নিতে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেওয়ার তথ্য বিসিবির কাছে নেই বলেও জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে প্রস্তাব দেওয়ার বিষয়টি নিয়ে হাথুরু সিংহের সঙ্গে একান্তে আলাপ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। ছুটি শেষে ঢাকায় ফিরে এদিন সকাল থেকেই মাশরাফি মুশফিকদের নিয়ে বিসিবির জিমে অনুশীলনে নেমে পড়েন টাইগার কোচ। জিম শেষে সেখানে দীর্ঘক্ষণ সাকিব তামিমদের সঙ্গে তিনি টিম মিটিং সম্পন্ন করেন। 2016 সালের জুন পর্যন্ত জাতীয় দলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ আছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার চান্ডিকা হাথুরু সিংহে। আমি এই ধরনের কোনো আশঙ্কা আপাতত দেখছি না। আমার সাথে কোচের সাথে যে কথা হয়েছে তাতে কোনো ফর্মাল অ্যাপ্রোচ হয়েছে বা এরকম কিছু সম্পর্কে সে আমাদের বলেনি। সো বিং এ প্রফেশনাল কোচ আমরা ধরে নিতে পারি যে এই ধরনের কোনো বিষয় ঘটেনি। এই ধরনের কোনো ভ্রান্তি হওয়ার অবকাশ নেই, কারণ আপনারা জানেন সে একজন প্রফেশনাল কোচ এবং তার সাথে আমাদের আগামী 2016 সম্ভবত জুন পর্যন্ত আমাদের কন্ট্রাক্ট আছে। রাত 11টার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। মূল বেতন সর্বোচ্চ ৭৮,০০০ টাকা নির্ধারণ করে নতুন পে স্কেল মন্ত্রিসভায় অনুমোদন। সরকারি কর্মকর্তা কর্মচারীরা উচ্ছ্বসিত, মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। রাজধানীতে জামাতের 2 সাবেক এমপি সহ 13 নেতা আটক, 20টি বোমা উদ্ধার। ঈদকে সামনে রেখে শ্রমিক অসন্তোষ ও নাশকতার পরিকল্পনার অভিযোগ। ভোটার তালিকা হালনাগাদে ঢাকায় প্রতি 50,000 বাড়িতে কাজ করছেন মাত্র 10 জন। বাস্তবায়ন অসম্ভব বলছেন মাঠ পর্যায়ের কর্মীরাই। ভাঙা রাস্তা আর খানাখন্দে দুর্ভোগে ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বরাদ্দ না থাকায় হচ্ছে না সংস্কার, দাবি জনপ্রতিনিধিদের। এবং হাজার হাজার শরণার্থীর সঙ্গে ইউরোপ পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিরাও। শুধুমাত্র বৈধতা পাওয়ার আশায় দীর্ঘদিন ইউরোপে থাকা অনেকের গন্তব্য জার্মানি। দর্শক, এই ছিল আমাদের রাত 11টার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।